হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়ো এলিভেট। আশা করি সকলেই ভালো আছো অ্যান্ড সবাইকে শুভ নববর্ষ। ঠিক আছে, তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা বায়োলজির কি হচ্ছে মানব শরীর এবং বিভিন্ন অঙ্গসমূহ পড়াবো, তাই তো। তো এই যে এই টপিকটা মানে আমরা এই টপিকগুলো কেন চুজ করছি, যে এমন টপিকগুলো চুজ করছি যেগুলো জিএনএম, এএনএম, সিজিএল, সিএইচএসএল, ডব্লিউবিসিএস, এসএসসি এই এক্সামগুলোতে প্রিভিয়াসলি এসেছে। ঠিক আছে, এই টপিকগুলোই চুজ করা হয়েছে যাতে তোমাদের খুব ইজি হয় এবং সেগুলো যেন প্রত্যেকটা এক্সামের জন্যই আসে, এরকম টপিকগুলো চুজ করা হয়েছে। তো আমরা আগের দিন কিন্তু কোষ পড়েছি, আজকে আমরা পড়ব মানব শরীরের বিভিন্ন অঙ্গসমূহ এবং তাদের কাজগুলো, তাই তো, এগুলোই পড়বো। তো এই টপিকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই জিএনএম, এএনএম, সিজিএল বা সিএইচএসএল এই এক্সামগুলোর জন্য। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে শুরু করি তাহলে এই মানব শরীরের বিভিন্ন অঙ্গসমূহ। তাহলে আমাদের ফার্স্ট বলা হয়েছে মানব দেহের সবচেয়ে মানে দেহের মোট পেশি সংখ্যা কত। পেশি মিন্স বলা হচ্ছে মাসেলসের সংখ্যা। যদি মানব দেহে মাসেলসের সংখ্যা দেখি তাহলে আমরা মানব দেহে মাসেলসের সংখ্যা দেখবো হচ্ছে 639টি। কতগুলো? 639টি মানবদেহে মাসেলসের সংখ্যা আছে, 639টি। আর যদি মানবদেহে হাড়ের সংখ্যা আছে তাহলে 206টি হাড় আছে বা বোন আছে। এবং যদি করটি অস্থি সংখ্যা মানে কি, মানুষের মাথার সাথে যুক্ত যে অস্থিগুলো, তাহলে মানুষের মাথার সাথে যে যুক্ত যে অস্থিগুলো সেগুলোর নাম আছে 22টি। আর করটি স্নায়ুর সংখ্যা, করটি স্নায়ু মানে কি, যে আমাদের ব্রেনের সাথে যুক্ত মানুষের ব্রেনের সাথে যুক্ত যে স্নায়ুগুলো আছে, এইগুলো ব্রেনের সাথে যে যুক্ত স্নায়ুগুলো আছে সেগুলো হচ্ছে টোটাল 12 জোড়া। এগুলো হচ্ছে করটি স্নায়ু বলা হয়। আর শুষণা কাণ্ডের সাথে যুক্ত যে স্নায়ুগুলো আছে যদি ধরি, তাহলে ধরে নাও এগুলো শুষণা, হোয়াইট কালার যেগুলো দিচ্ছি এগুলো হচ্ছে শুষণা স্নায়ু। এগুলোর নাম কি? শুষণা স্নায়ু। এই শুষণা স্নায়ুর সংখ্যা কতগুলো? শুষণা স্নায়ুর সংখ্যা হচ্ছে 31 জোড়া। ঠিক আছে, এই শুষণা স্নায়ুর সংখ্যা 31 জোড়া। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের করটি স্নায়ু ও শুষণা স্নায়ুর সংখ্যা। তাহলে এখানে বলা আছে করটি স্নায়ুর সংখ্যা কত জোড়া? করটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। এবং মানুষের মেরুদণ্ডের কশেরুকার সংখ্যা কত? কশেরুকা বলা হচ্ছে যে আমাদের যদি মেরুদণ্ড দেখি তাহলে মেরুদণ্ডে দেখবো এরকম ছোট ছোট হাড়ের খণ্ড নিয়ে তৈরি। এখানে টোটাল 33টি খণ্ড আছে। এগুলোকে বলা হয় কশেরুকার সংখ্যা। তারপরে মানুষের গ্রীবাদেহ কশেরুকা, মানুষের মানে গলার মধ্যে, মানে গলার এই পেছনের দিকটাতে যতগুলো কশেরুকা আছে সেগুলো হচ্ছে 7টি কশেরুকা আছে, গলাতে আছে। ঠিক আছে, এবং তারপরে যদি দেখি যে মানুষের টোটাল দাঁতের সংখ্যা কতগুলো, মানুষের টোটাল দাঁতের সংখ্যা হচ্ছে 32টা। এবং এই 32টা দাঁত কিন্তু বাচ্চাদের থাকে না, একটা পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা টোটাল 32টা। এবার এই 32টা দাঁত যদি দেখি তাহলে কি কি আছে? কৃন্তক, দাঁত আছে হচ্ছে কৃন্তক, তারপর হচ্ছে ছেদক, তারপর হচ্ছে পুরুপেশক, আর লাস্ট হচ্ছে পেশক, তাই তো। তাহলে কৃন্তক দাঁতের সংখ্যা হচ্ছে 2টো, ছেদক হচ্ছে 1টা, পুরুপেশক হচ্ছে তোমার হচ্ছে 2টো, আর পেশক হচ্ছে 3টা। তাহলে এই টোটাল হচ্ছে আমাদের 8। তাহলে দেখো যদি মানুষের আমরা দেখি তাহলে কি হবে, মানুষের এই মুখটাকে 4টা ভাগে ভাগ করলাম, দেখো 4টা ভাগে ভাগ করলাম, তাহলে এই খণ্ডতে মানে এই পার্টটুকুতে টোটাল 8টা আছে। তাহলে এই পার্টটুকুতেও কয়টা থাকবে? 8টা। এই পার্টটুকুতেও 8টা, এই পার্টটুকুতে 8টা, তাহলে টোটাল 32টা দাঁত আছে। তাহলে কৃন্তক কয়টা? 2টো, ছেদক 1টা, পুরুপেশক 2টো, পেশক 3টো, তাই তো। এইবার যদি দেখি কৃন্তক, তুমি ইঁদুরের সামনের দিকে দেখবে, ইঁদুরের দাঁতগুলোর সামনের দিকে দেখবে এরকম 2টো লম্বা লম্বা দাঁত থাকে। তাহলে ইঁদুরের হচ্ছে কৃন্তক দাঁতগুলো বড় বড় থাকে। ছেদক কাদের থাকে? যারা মাংসাশী প্রাণী, মাংস চিরে খায়, ঠিক আছে, তাদেরকে বলা হয় ছেদক। সেই সমস্ত প্রাণীদের ছেদক দাঁতটা একটু বড় থাকে। ঠিক আছে, তাহলে কাদের? সিংহ, তারপর হচ্ছে বাঘ, এদের কিন্তু ছেদক দাঁতটা বড়। পুরুপেশক হচ্ছে এই ছেদকের পরে দেখো মোটা মোটা দাঁত আছে, ঠিক আছে, 2টো। তাহলে এটা হচ্ছে পুরুপেশক, যেগুলো আমাদের চিবিয়ে খেতে সাহায্য করে। আর তার সবচেয়ে ভেতরে হচ্ছে আমাদের পেশক দাঁত আছে। তাহলে সবচেয়ে ভেতরে আমাদের পেশক দাঁত আছে, বোঝা গেল। তারপরে দেখি আমরা
পূর্ণবয়স্ক মানুষের মুখমণ্ডলে দাঁতের সংখ্যা 32টা আমরা বলে দিলাম। তারপরে মানুষের শরীরে পাঁজর কত জোড়া আছে? মানুষের শরীরে পাঁজর, বুকে যে পাঁজর আছে সেটা কিন্তু 12 জোড়া। আর মানুষের কঙ্কালতন্ত্র দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল মানে কি? অক্ষীয় কঙ্কাল যদি দেখি তাহলে অক্ষীয় কঙ্কাল যদি আমরা এখানে দেখব তাহলে কিরকম দেখব? ধরো আমি এটাকে মুছে নিই। আচ্ছা, চলো এবার তাহলে কি বলছে? অক্ষীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল কোনগুলো? যেন আমাদের দেখো এটা মাথা, তাই তো? এইবার এটা গলা, এবার এখান থেকে বডি শুরু হয়েছে আমাদের, বডি শুরু হয়েছে। তাহলে এইটা কি আমাদের অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমাদের অক্ষ, এবং এই অক্ষ থেকে তাহলে এইটা হচ্ছে অক্ষীয় কঙ্কাল। এবার অক্ষ থেকে যেগুলো বেরোচ্ছে এক্সট্রা করে, যেগুলো হাত বেরোচ্ছে, হাত, তারপরে পা, এগুলোর মধ্যে যে কঙ্কাল তন্ত্রগুলো থাকে সেগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল বলা হচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে ২ প্রকার কঙ্কাল। তারপর হচ্ছে অক্ষীয় কঙ্কালের অস্থি সংখ্যা। তাহলে অস্থীয় কঙ্কাল মানে আমাদের মেন এক্সিস বরাবর যে অস্থি আছে টোটাল হচ্ছে ৮০টা আছে। আমাদের মেন অক্ষীয় অস্থি সংখ্যা কতগুলো আছে? ৮০টা। ঠিক আছে? আর বাদবাকি আমরা জানি উপাঙ্গীয় উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা। তাহলে এখানে টোটাল আমরা যদি দেখি তাহলে ২০৬টা ছিল আমাদের টোটাল হাড়। তার মধ্যে যদি অক্ষীয় দেখি, অ্যাক্সিস অ্যাক্সিস বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে ৮০টা। তাহলে টোটাল কতগুলো বাকি আছে? তাহলে যতগুলো বাকি থাকবে সেগুলো হচ্ছে উপাঙ্গীয়, এগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা। বোঝা গেল? তারপরে চলে যাই আমরা উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা কতগুলো? তাহলে উপাঙ্গীয় কঙ্কালের সংখ্যা ১২৬টা। ক্লিয়ার? এবার তারপরে চলে আসে সুষুম্না স্নায়ুর সংখ্যা আমরা বলে দিলাম ৩১ জোড়া। আচ্ছা, মানুষের অস্থিগোলকের স্তর, মানুষের অস্থিগোলক না, এটা হচ্ছে অক্ষিগোলক হবে। অক্ষিগোলকের স্তর যদি দেখি, অক্ষিগোলক বলতে বোঝানো হচ্ছে এখানে চোখকে বোঝানো হচ্ছে। তাহলে অক্ষিগোলকের চোখকে বোঝানো হচ্ছে। তারপর চোখের সবচেয়ে বাইরে, চোখের সবচেয়ে বাইরের স্তর আছে। তারপরে আমি ৩টা স্তর এঁকে নিচ্ছি একসাথে। তিনটা স্তর এঁকে নিচ্ছি। আচ্ছা, এখানে ৩টা স্তর এঁকে দিলাম। আর সামনের দিকে তো এরকম থাকেই একটা, এরকম একটা থাকেই। এখানে আমাদের লেন্স থাকবে। যাই হোক, আমরা ৩টা স্তর কি, কি নাম দিচ্ছি? সবার বাইরে, সবার বাইরে যেটা, এটাকে বলা হয় শ্বেতমণ্ডল বা স্ক্লেরা, স্ক্লেরা। তারপরের যদি দেখি, তারপরে যেটা রেড কালার দেয় এটা হচ্ছে কর্নিয়া, সরি করোয়েড, করোয়েড। আর সবার ভেতরে যেটা হোয়াইট কালারের আছে এটা হচ্ছে রেটিনা, রেটিনা। তাহলে এই ৩টা হচ্ছে লেয়ার থাকে, স্ক্লেরা, করোয়েড অ্যান্ড রেটিনা, এই ৩টা। এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই রেটিনা। এইটাই হচ্ছে আলোক সুবেদী। রেটিনা হচ্ছে কি? আলোক সুবেদী। এটা হচ্ছে আলোক সুবেদী। এই রেটিনাই আমাদের দেখতে সাহায্য করে, দেখতে হেল্প করে। রেটিনা হচ্ছে আমাদের দেখতে হেল্প করে। বোঝা গেল তাহলে? তাহলে রেটিনার মধ্যে আচ্ছা, আরেকটু ইনফরমেশন দিয়ে দিই যে এই রেটিনার মধ্যে কি আছে? এই রেটিনার মধ্যে আছে রড কোষ। রেটিনার মধ্যে আছে রড কোষ, রড কোষ। আর আচ্ছা, আর কি আছে? আর আছে কোন কোষ, কোন কোষ। তাই তো? রড কোষের কাজ কি যদি দেখি, রড কোষ হচ্ছে, রড কোষ হচ্ছে কম আলোতে দেখতে সাহায্য করে। মানে কি হচ্ছে? রাত্রে দেখতে সাহায্য করে, রাতে দেখতে হেল্প করে, হেল্প করে। আচ্ছা, কোন কোষের কাজ কি? কোন কোষ হচ্ছে কালার দেখতে সাহায্য করে, কালার দেখতে হেল্প করে। বোঝা গেল? আর চোখের সাথে যে স্নায়ুটা যুক্ত সেটা হচ্ছে অপটিক স্নায়ু, অপটিক স্নায়ু। চোখের সাথে যে স্নায়ুটা যুক্ত তাহলে সেটার নাম হচ্ছে অপটিক স্নায়ু। বোঝা গেল? তারপরে মানবদেহের সবচেয়ে বড় শক্তিশালী হাড়ের নাম কি? মানবদেহের সবচেয়ে বড় শক্তিশালী হাড়ের নাম হচ্ছে ফিমার। তাহলে মানবদেহের সবচেয়ে বড় শক্তিশালী হাড়ের নাম হচ্ছে ফিমার, তাই তো? আচ্ছা, তাহলে ফিমারটা কোথায় আছে দেখে নিই একটু। যদি আমরা ফিমার দেখি
তাহলে ফিমারটা আমরা দেখতে পাবো। দেখো, ফিমার হচ্ছে কোথায় থাকছে? পায়ে থাকছে। পায়ে কোথায়? যে আমাদের হাঁটুর ওপর থেকে মানে থায়ের মধ্যে যেটা থাকছে সেটা হচ্ছে ফিমার, তাই তো? আর সবচেয়ে ছোট হাড়ের নাম কি? সবচেয়ে ছোট হাড়ের নাম স্টেপিস। তাহলে স্টেপিস থাকছে কানে, স্টেপিস থাকে কানে। আর ফিমার থাকে কোথায়? হাঁটুর উপরে থায়ে, থাই, থায়ে থাকে হচ্ছে ফিমার। আচ্ছা, শরীরে কোষের সংখ্যা কত? শরীরে কোষের সংখ্যা 75 ট্রিলিয়ন, মানে বুঝতে পারছো, আইডিয়া করতে পারছো? 75 ট্রিলিয়ন, এতগুলো কোষ থাকছে। মানুষের রক্তের আয়তন, মানে আমাদের দেহে টোটাল 5 লিটার রক্ত থাকে, টোটাল আমাদের দেহে 5 লিটার রক্ত থাকে। লোহিত রক্তকণিকা কতদিন বাঁচে? লোহিত রক্তকণিকা 120 দিন বাঁচে। আচ্ছা, শ্বেত রক্তকণিকা 3 থেকে 15 দিন বাঁচে। ক্লিয়ার এই অবধি? তারপরে চলে যাই আমরা লোহিত রক্তকণিকার আরেকটা নাম কি? লোহিত রক্তকণিকার আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। এই লোহিত রক্তকণিকাকে বলা হয় RBC। এর মধ্যে থাকে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিউলিন, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিলিন, হিম হচ্ছে লোহা থেকে এসে, তার মানে হিমোগ্লোবিনের মধ্যে লোহা থাকে। আচ্ছা, লোহিত রক্তকণিকার কাজ কেউ বলতে পারবে? লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, হরমোন, এগুলো পরিবহন করা লোহিত রক্তকণিকার কাজ। ঠিক আছে, তারপর চলে আসি সব থেকে বড় শ্বেত রক্তকণিকা। সব থেকে বড় শ্বেত রক্তকণিকা হচ্ছে মনোসাইট। সব থেকে বড়, লার্জেস্ট, লার্জেস্ট হচ্ছে মনোসাইট। আর সবচেয়ে ছোট লিম্ফোসাইট। সবচেয়ে ছোট শ্বেত রক্তকণিকা কি তাহলে? সবচেয়ে ছোট শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট। মানুষের রক্তের পিএইচ, তাহলে মানুষের রক্ত হচ্ছে আংশিক ক্ষারীয়, আংশিক ক্ষারীয়। মানুষের রক্ত কি? তাহলে আংশিক ক্ষারীয়। তাহলে আংশিক ক্ষারীয় যদি বলি, তাহলে আমি এখানে যদি পিএইচটা দেখি, তাহলে পিএইচে দেখো, যদি এটা যদি পিএইচ স্কেল হয়, পিএইচ স্কেলের মিডলে থাকে 7, এইদিকে থাকে 14, এইদিকে থাকে 0। তাহলে 7টাকে বলা হয় নিউট্রাল ধরা হয়, 7টাকে নিউট্রাল ধরা হয়। তাহলে এইদিকে যত যাব তত ক্ষার, ক্ষার। আর এইদিকে যত আসবো, এইদিকে যত আসবো তত হচ্ছে অ্যাসিড, তাই তো? তাহলে মানুষের রক্ত যদি দেখি, তাহলে মানুষের রক্তের পিএইচ যদি দেখি, তাহলে মানুষের রক্তের পিএইচ 7.4। তাহলে সেটা হচ্ছে আংশিক ক্ষারীয়, সেই জন্য বলা হচ্ছে। আচ্ছা, মূত্রের পিএইচ, মূত্রের পিএইচ হচ্ছে 6.5। তাহলে এটা কি হচ্ছে? এটা কিন্তু মানুষের মূত্র কিন্তু অ্যাসিডিক, অ্যাসিডিক। ঠিক আছে, মানুষের মূত্র তাহলে কি? অ্যাসিডিক মিডিয়াম, তাই তো? লালারস, লালারসে কত থাকে? দেখো 6 থেকে 7, মানে ভ্যারি করছে। যদিও আমরা কি করছি, যে লালারসের পিএইচ 6.2, মানে কি? এটাকে আমরা বলছি অ্যাসিড, অ্যাসিডিক। ঠিক আছে, এইবার যদি চলে যায়, এই লালার মধ্যে থাকে লাইসোজাইম, লাইসোজাইম। এই লাইসোজাইম একটা উৎসেচক। লাইসোজাইম কি? একটা এনজাইম। লাইসোজাইম একটা এনজাইম, কি করতে সাহায্য করে? রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তাহলে লাইসোজাইম কি করে? রোগ জীবাণু ধ্বংস করতে, রোগ জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তার মানে আমাদের শরীরে, মুখের ভিতরে যদি কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস ঢুকে যায়, তাহলে সেগুলোকে ধ্বংস করতে সাহায্য করে কিন্তু লাইসোজাইম। আচ্ছা, মাসিক চক্র বা রজচক্র যদি বলি, রজচক্র কতদিনে হয়? 28 ডেজে, তাই তো? রক্ততঞ্চনের সময়, মানে রক্ত কোথাও কেটে ফেটে গেলে পরে কতক্ষণের মধ্যে জমাট বাঁধে? তাহলে 3 থেকে 5 মিনিটের মধ্যে জমাট বাঁধে। সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে থাইরয়েড গ্রন্থি। কোথায় থাকে যদি দেখি, তাহলে থাইরয়েড গ্রন্থি থাকে গলার এই জায়গাটা, থাইরয়েড গ্রন্থি থাকে। ঠিক আছে, এবার থাইরয়েড গ্রন্থি থেকে যদি কি হরমোন খরিত হয়? থাইরক্সিন। থাইরয়েড গ্রন্থি থেকে কি অক্সিন? থাইরক্সিন, থাইরক্সিন হরমোন খরিত হয়। এই থাইরক্সিন হরমোন যদি বেশি খরিত হয়, তাহলে গলগণ্ড রোগ হয়, গলগণ্ড রোগ হয়। থাইরক্সিন যদি বেশি খরিত হয়, তাহলে কি রোগ হয়? গলগণ্ড রোগ হয়। তারপরে চলে আসি ম্যানোপজের বয়স কত। আচ্ছা, এখানে দুটো বলে রাখি, ম্যানোপজ আর ম্যানার্কি। আর একটা হচ্ছে কি? ম্যানার্কি। ম্যানার্কি মানে যখন মেয়েদের মিনস্ট্রুয়াল সাইকেল শুরু হয়, সেটাকে বলা হয় ম্যানার্কি। সেটা তাহলে ম্যানার্কি কত বছর বয়সে শুরু হয়? ম্যানার্কি মেয়েদের 12 বছর বয়স থেকে শুরু হয়। আর ম্যানোপজ মানে যখন মেয়েদের মিনস্ট্রুয়াল বা রজচক্র বন্ধ হয়ে যায়, সেটাকে বলা হয় ম্যানোপজ। সেটা হয় 40 থেকে 50 বছর বয়সী মহিলাদের এই রজচক্র বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তারপর চলে আসি মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কি? যকৃৎ। ঠিক আছে, মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম যকৃৎ গ্রন্থি। তারপরে চলে যাই আমরা, মানবদেহের দ্বিতীয় বৃহৎ গ্রন্থি কি? সেকেন্ড লার্জেস্ট গ্ল্যান্ড। তাহলে বড় গ্রন্থি হচ্ছে যকৃৎ, আর সেকেন্ড হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়, অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়, মিশ্র গ্রন্থিও বলা হয়।
মিশ্র গ্রন্থি বলা হয়। এবার অগ্নাশয় থেকে কি কি হরমোন ক্ষরিত হয়? অগ্নাশয় থেকে ইনসুলিন, গ্লুকাগন, এই হরমোনগুলো ক্ষরিত হয়। তারপর চলে আসি সবচেয়ে বড় পেশির নাম কি? গ্লটিয়াস ম্যাক্সিমাস। তাহলে সবচেয়ে বড় পেশির নাম কি? গ্লটিয়াস ম্যাক্সিমাস। আর সবচেয়ে ছোট পেশির নাম স্টারপেডিয়াস। তারপর চলে আসি সবচেয়ে বড় শিরার নাম ইনফেরিয়ার ভেনা কাভা। ইনফেরিয়ার ভেনা কাভা হচ্ছে সবচেয়ে বড় শিরার নাম, ভেনা কাভা ইনফেরিয়ার, ঠিক আছে। আর সবচেয়ে বড় ধমনী অ্যাওর্টা। সবচেয়ে বড় ধমনী সবসময় মনে রাখবে, ধমনী সবসময় কি হচ্ছে, কি রক্ত পরিবহন করে? ধমনী সবসময় অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আর শিরা সবসময় CO2 যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু এখানে ব্যতিক্রম আছে, যদি বলি ফুসফুসীয় ধমনী। ব্যতিক্রম কি? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী কিন্তু কি করে? CO2 রক্ত পরিবহন করে। আর যদি চলে যায় ফুসফুসীয় ধমনীর পরে যদি চলে যায়, তাহলে আরেকটা হচ্ছে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা সবসময় কিন্তু অক্সিজেন রক্ত পরিবহন করে, অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। তাহলে এই দুটো ছিল ব্যতিক্রম। তারপর চলে যায় সবচেয়ে বড় ও শক্তি স্নায়ুর নাম কি? সবচেয়ে বড় শক্তিশালী স্নায়ুর নাম সায়াটিক স্নায়ু। সবচেয়ে বড় অঙ্গের নাম কি? সবচেয়ে বড় অঙ্গের নাম ত্বক বা স্কিন। তাহলে সবচেয়ে বড় অঙ্গের নাম কি? ত্বক বা স্কিন। তারপরে যদি চলে যায় সবচেয়ে পাতলা ত্বক কোনটা? কনজাংটিভা। তাহলে সবচেয়ে পাতলা ত্বক কোনটা? কনজাংটিভা। কোথায় থাকে? আয়ে থাকে, চোখে থাকে। এটা কি করে? আমাদের বাইরের আঘাত থেকে চোখকে বাইরের বাইরের আঘাত থেকে আঘাত থেকে রক্ষা করে, বাইরের আঘাত থেকে রক্ষা করে, তাই তো? আচ্ছা, পালস মানে হার্টবিট কত? মিনিটে 72 বার। এটা হার্টবিট, কিন্তু আমাদের মিনিটে 72 বার আমাদের হার্টবিট হয়। তারপরে চলে যায় সবচেয়ে ক্ষুদ্র অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে পিনিয়াল গ্রন্থি। কোথায় থাকে পিনিয়াল গ্রন্থি? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে পিনিয়াল গ্রন্থি কোথায় থাকবে? এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তোমরা নেক্সট কমেন্টে অবশ্যই জানাবে যে পিনিয়াল গ্রন্থিটা কোথায় থাকে। আচ্ছা, সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম কি? সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থির নাম যকৃৎ। সবচেয়ে বড় বড় পৌষ্টিক গ্রন্থির নাম যকৃৎ। ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি অক্সিনটিক। আচ্ছা, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, খুব ইম্পর্টেন্ট, খুব আসে, সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লীহা, ঠিক আছে। আর মিশ্র গ্রন্থি কাকে বলা হয়? অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। কি কি খরিত হয়? ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন খরিত হয়। সবচেয়ে দীর্ঘতম কোষ স্নায়ুকোষ। সবচেয়ে দীর্ঘতম কোষ কি? স্নায়ুকোষ। ক্ষুদ্রতম কোষ শুক্রাণু। ক্ষুদ্রতম কোষ হচ্ছে শুক্রাণু। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য 7 মিটার। আর বৃহদান্তের দৈর্ঘ্য দেখো 1.5 মিটার, মানে 1.5 মিটার, ঠিক আছে। মস্তিষ্ক ওজন, মানুষের মস্তিষ্কের ওজন কত? 1300 থেকে 1400 গ্রাম। আর হৃৎপিণ্ডের ওজন 200 থেকে 300 গ্রাম, ঠিক আছে। তারপরে চলে যায় যকৃতের ওজন কত? 1.5 কিলো। বৃক্কের ওজন কত? বৃক্ক বা কিডনির ওজন। সারা দেহে রক্ত প্রবাহের সমান 22 সেকেন্ড সময় লাগে গোটা দেহে রক্ত প্রবাহিত হতে। দেহের কঠিনতম অংশ কি? দাঁতের এনামেল। দাঁতের উপরে যে সাদা পার্টটা সেটা হচ্ছে দাঁতের এনামেল, ঠিক আছে, সেটা কঠিনতম পার্ট। দেহের ব্যস্ততম অঙ্গ হৃৎপিণ্ড। এটা মনে রাখবে, দেহের ব্যস্ততম অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কোন পর্দা দ্বারা আবৃত? হৃৎপিণ্ড পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম পর্দা দ্বারা আবৃত, দেহের শক্তিশালী পেশির নাম কি? দেহের শক্তিশালী পেশি হচ্ছে চোয়ালের পেশি। এখানকার যে পেশিটা সেটা হচ্ছে চোয়ালের পেশি। শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় কে? যকৃৎ। আর হচ্ছে রক্তক্ষরণের স্বাভাবিক সময় 2 থেকে 5 মিনিট ধরে রক্তক্ষরণ হয়। তারপরে যদি চলে যায়, তারপরে স্পষ্ট দৃষ্টির জন্য ন্যূনতম কত? 25 সেন্টিমিটার দূরত্ব দরকার, সবচেয়ে কম। আচ্ছা, দেহের ওজন 70 কিলো, এটা ন্যাচারাল। দেহের স্বাভাবিক কত ডিগ্রি? 37 ডিগ্রি সেলসিয়াস। আর যদি বলি ফারেনহাইট, 98.4 ফারেনহাইট, 98.4 ডিগ্রি ফারেনহাইট, ঠিক আছে, ফারেনহাইট স্কেলে। সিমেনের আয়তন কত? সিমেনের প্রতি ইজাকুলেশনে 2.5 মিলিলিটার। অনুচক্রিকার অপর নাম থ্রোম্বোসাইট। অনুচক্রিকা কি করছে? অনুচক্রিকা রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে, রক্তকে জমাট বাঁধায়।
রক্তকে জমাট বাঁধায়। শোষণাকাণ্ডের দৈর্ঘ্য 42 থেকে 45 সেমি। তাহলে এই যে আমরা ডেটাগুলো দিলাম, এগুলো তোমরা পারলে নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এই ডেটাগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপরে এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা বিভিন্ন অঙ্গ চলে যাবো। তাহলে এতক্ষণ ধরে আমরা মানব দেহের মধ্যে যে পার্টগুলো ছিল সেই পার্টগুলো বা কতগুলো হাড়, কতগুলো পেশি আছে, কোনটা বড় কোনটা ছোট, এই সমস্ত জিনিসগুলো দেখলাম। এইবার আমরা চলে আসবো ডিরেক্টলি অঙ্গের মধ্যে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মানবদেহের অঙ্গগুলো আমরা পড়বো এবং অঙ্গগুলোর বিভিন্ন কাজ পড়বো, ঠিক আছে? চলো, তাহলে মানবদেহের প্রধান অঙ্গ এবং তাদের কাজগুলো পড়বো। তাহলে আগে বুঝতে হবে কলা কি। কলা হচ্ছে অনেকগুলো কোষ, ধরে নাও এটা একটা কোষ, তাহলে এই গোল গোলগুলো কোষ, এইবার গোল গোলগুলো কোষগুলো মিলে, তাহলে অনেকগুলো কোষ মিলে কি তৈরি হচ্ছে? কোষ মিলে তৈরি করছে অঙ্গ, অঙ্গ তৈরি করছে, তাই তো? এইবার অঙ্গগুলো মিলে কি তৈরি করছে? অঙ্গ মিলে, কোষ মিলে, সরি, কোষ মিলে তৈরি করছে কলা, কোষ মিলে কলা, কোষ মিলে কলা তৈরি করছে। তার মানে অনেকগুলো কোষ, একই রকমের কোষগুলো যখন একই রকম ফাংশন করছে তখন তারা কলা গঠন করছে, এবং কলাগুলো মিলে কি তৈরি করে? অঙ্গ তৈরি করে। অঙ্গগুলো মিলে কি তৈরি করে? তন্ত্র তৈরি করে, তাই তো? তন্ত্র তৈরি করে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে একই রকমের কতগুলি কোষ একত্রিত হয়ে কি গঠন করে? কলা তৈরি করে। এবং যখন একইভাবে কতগুলি কলা যখন একটা নির্দিষ্ট কাজ সম্পাদন করে তখন সেটাকে বলা হয় অঙ্গ সৃষ্টি করে। আর বিভিন্ন অঙ্গ একত্রিত হয়ে কি তৈরি করে? তন্ত্র গঠন করে, ঠিক আছে? তাহলে কি বলছে? তাহলে অঙ্গ কি হচ্ছে অনেকগুলো কলা মিলে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে অঙ্গ, তাই তো? দেখো, একটি নির্দিষ্ট কাজ করার জন্য কতগুলো কলা সমন্বিত হয়ে যে কার্যকরী দেহাংশ গঠন করে তাকে বলা হচ্ছে অঙ্গ। তাহলে বোঝা গেল। চলে আসি, তাহলে মানবদেহের কতগুলো অঙ্গ কি কি? একটা হচ্ছে হৃৎপিণ্ড, পাকস্থলী, বৃক্ক, অন্ত্র, এগুলো হচ্ছে মানবদেহের সব অঙ্গ, ঠিক আছে? এবার এই অঙ্গগুলো মিলে কি তৈরি করে? তন্ত্র তৈরি করে। তাহলে দেখো এখানে এই সমস্তগুলো মিলে কি তৈরি হচ্ছে? পৌষ্টিক তন্ত্র তৈরি করছে, তাই তো? তারপরে অঙ্গের তাহলে মূল উপাদান কি কি? যদি অঙ্গের গঠনের দু রকম কলা অংশ নেয়, তাহলে যে কোনো অঙ্গ গঠনে দু রকম কলা অংশ নিচ্ছে। কি কি? অঙ্গের নির্দিষ্ট কাজ করার জন্য যে কলা থাকে তাকে প্যারেনকাইমা কলা থাকে বলা হয়। তাহলে অঙ্গের মধ্যে যে কলাগুলো অ্যাকচুয়ালি ফাংশন করবে তাকে বলা হয় প্যারেনকাইমা কলা। যেমন হৃৎপিণ্ডের প্রধান কাজে অংশ নেয় বলে একে মায়োকার্ডিয়াম হলো প্যারেনকাইমা কলা। তাহলে হৃৎপিণ্ডের প্রধান কাজে অংশ নেয় যে কলাগুলো তাকে বলা হয় মায়োকার্ডিয়াম হলো প্যারেনকাইমা কলা। এবং অন্যদিকে এই হৃৎপিণ্ডের কাজের সহযোগিতা যে করে তা সেগুলোকে বলে, সেই কলাগুলোকে বলে স্ট্রোমা, ঠিক আছে? যেমন হৃৎপিণ্ডের ক্ষেত্রে স্নায়ু, রক্ত, যকৃৎ, এটা কিন্তু স্ট্রোমা হিসাবে কাজ করে। তাহলে মায়োকার্ডিয়াম হচ্ছে প্যারেনকাইমা, তার মানে যেটা অ্যাকচুয়ালি ফাংশন করবে সেটা হচ্ছে প্যারেনকাইমা কলা, যেমন হচ্ছে মায়োকার্ডিয়াম। আর যেগুলো হচ্ছে এক্সট্রা করে কাজ করে সেগুলো হচ্ছে স্ট্রোমা, যেমন স্নায়ু, রক্ত, তারপর হচ্ছে যকৃৎ, এগুলো হচ্ছে স্ট্রোমা হিসাবে কাজ করে। ক্লিয়ার? তারপরে যদি চলে যাই আমরা ফার্স্ট আমাদের অঙ্গ যেটা হচ্ছে ত্বক, লার্জেস্ট। লার্জেস্ট কোথায় থাকে? তাহলে দেহের বাইরে থাকে। তাহলে দেখো আমাদের পুরো এই যে গোটা শরীরে এগুলোতে পুরোটা ত্বক আছে, তাই তো? এবার ত্বকের মধ্যে দেখো হেয়ার এক্সপোজ হয়েছে, হেয়ার, তাই তো? তাহলে ত্বকের মধ্যে থেকেই হেয়ার এক্সপোজ হয়েছে, হেয়ার তৈরি হয়। আর এর মধ্যেই ঘর্মগ্রন্থি আছে, সিবাম গ্রন্থি আছে, এই সমস্ত আছে, ঠিক আছে? আর এর সবচেয়ে নিচের স্তরে কি থাকছে? সবচেয়ে নিচের স্তরে আমাদের ব্লাড ভেসেলসগুলো থাকছে। তাহলে কি বলছে? ত্বক দেহকে শীত, তাপ এবং বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। তাহলে ত্বক কি করে? আমাদের দেহকে তাপমাত্রা মেনটেন করে এবং বাইরের আঘাত থেকে রক্ষা করে। তাহলে ত্বকের নিচে থাকা স্নায়বিক উদ্দীপনা, ব্যথা, বেদনা, চাপ এগুলো অনুভূতিতে সাহায্য করে, মানে সেন্স অর্গান হিসাবে কাজ করে। আর কি করে? ত্বক জীবাণুর আক্রমণ থেকে আমাদের রক্ষা করে। কিভাবে? দেখো, ঘামের মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, তারপরে লাইসোজাইম আছে, এগুলো ব্যাকটেরিয়া নিঃশ্বাস করতে হেল্প করে। আর একটা হচ্ছে ঘামের মাধ্যমে আমাদের দেহের যে রেচন পদার্থ সেগুলো কিন্তু বাইরে বের করে দেয়। তাহলে ত্বক কি করছে? আমাদের বডির কিছু রেচন পদার্থ আমাদের দেহ থেকে বাইরে বের করে দিচ্ছে। ক্লিয়ার এই অবধি? তারপরে চলে যাই আমরা, তারপরে আমাদের পাকস্থলী, যেটা বলে স্টোমাক। তাহলে স্টোমাক কোথায়? দেখো, এই যে আমাদের এই যে গ্রাস নালী আসলো, গ্রাস নালীর পরের পার্টটাই অসোফেগাসের পরের পাশটা হচ্ছে স্টোমাক, তাই তো? এবার স্টোমাক কি হচ্ছে? আমাদের খাবারগুলোকে হজম করতে, মানে ব্রেক ডাউন করতে হেল্প করছে। আমরা যে খাবার খাচ্ছি মুখ দিয়ে সেগুলো এসে কোথায় জমা হচ্ছে? স্টোমাকে জমা হচ্ছে। তাহলে স্টোমাকে ফুড জমা হচ্ছে।
ফুড জমা হচ্ছে স্টোমাকে, তাই তো? এবার স্টোমাকের ভেতরে কি আছে? স্টোমাকের ভেতরে ক্ষরিত হচ্ছে, ১ নম্বর ক্ষরিত হচ্ছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করছে? আমাদের স্টোমাকের ভিতরে ফ্যাট আর প্রোটিন জাতীয় যে খাবারগুলো ছিল সেগুলোকে কিন্তু পরিপাকে সাহায্য করছে। আর কি করছে? এই পাকস্থলীর মধ্যে কিছু সময়ের জন্য খাবারগুলো জমা থাকে। পাকস্থলীর মধ্যে অক্সিটোসিন কোষ থাকে। এই যে কোষ থেকে কিন্তু, তাহলে HCl কোথা থেকে ক্ষরিত হয়? অক্সিটোসিন কোষ থেকে। অক্সিটোসিন কোষ থেকে অক্সিটো অক্সিটোসিন কোষ থেকে HCl ক্ষরিত হয়। আরো কিছু কোষ থাকে যেগুলো হচ্ছে মিউকাস ক্ষরিত করে। মিউকাসগুলো কি করেছে? দেখো, যদি এইটা যদি আমাদের পাকস্থলী হয়, এটা যদি পাকস্থলী হয়, তাহলে এই পাকস্থলীর ভেতরে, দেখো আমি কি বললাম, পাকস্থলীর ভেতরে HCl অ্যাসিড আছে, তাই তো? HCl অ্যাসিড আছে। কি আছে? HCl অ্যাসিড আছে। তাহলে এই HCl অ্যাসিড যদি কারো গায়ে দেওয়া যায় তাহলে সেই জায়গাটা পুড়ে যায়। তাহলে পাকস্থলীর ভিতরে কি করে HCl অ্যাসিড থাকে? তাহলে পাকস্থলীর ভিতরে HCl অ্যাসিড থাকতে গেলে পরে সেজন্য কি হচ্ছে? এই পাকস্থলীর ভেতরের গায়ে, পাকস্থলীর ভেতরে এই জায়গাটা একটা লেয়ার থাকে। কিসের লেয়ার? মিউকাসের লেয়ার। মিউকাসের লেয়ার থাকার জন্য HCl অ্যাসিড কখনোই কিন্তু পাকস্থলীর গায়ে বা স্কিনে লাগতে পারে না। সেজন্য কিন্তু আমাদের কোনো প্রবলেম হয় না। যদি বাই চান্স এই মিউকাস লেয়ারের মধ্যে কোথাও ফাটল তৈরি হয়, মিউকাস যদি না তৈরি হয়, তখন কিন্তু HCl অ্যাসিডগুলো আমাদের পাকস্থলীর গাত্রে লেগে যায়। তখন সেটাকে বলা হচ্ছে, সেই রোগটাকে বলা হচ্ছে আলসার। আলসার বলা হচ্ছে। তাহলে সেই রোগটাকে কি বলা হচ্ছে? আলসার বলা হয়। আলসার বলা হয়। দেখবে আলসার হলে পরে খুব জ্বালা করে পেট। কেন জ্বালা করে? বোঝা গেল যে সেখানে HCl অ্যাসিডটা কনট্যাক্টে আসছে। সেইজন্য প্রচুর জ্বালা করে। ঠিক আছে? তারপরে চলে যাই আমরা, তার পরের অঙ্গ হচ্ছে আমাদের ফুসফুস। ফুসফুস। তাহলে এই ফুসফুসে যদি দেখি, তাহলে ফুসফুস কোথায় আছে? আমাদের বুকে। তাই তো? বুকে কোথায়? বুকে বক্ষ পাঁজরের নিচে। ঠিক আছে? তাহলে কয়টা ফুসফুস থাকে? টোটাল ২ টো ফুসফুস থাকে। তাহলে ফুসফুসগুলো যদি দেখি, তাহলে এরকম দেখব আমরা, ২ টো ফুসফুস আছে। এরকম ২ টো ফুসফুস আছে, তাই তো? একটা বাম ফুসফুস, একটা ডান ফুসফুস। একটা জিনিস মনে রাখবে, আমাদের যেটা ডান ফুসফুস, রাইট লাংস, আর এটা হচ্ছে লেফট লাংস, ঠিক আছে? যেটা ডান ফুসফুস সেটা ৩ টা খণ্ড থাকে। ডান ফুসফুসে কয়টা খণ্ড থাকে? ডান ফুসফুসের এটা হচ্ছে বড় সাইজে, বড়। আর কয়টা খণ্ড থাকে? ৩ টি, ৩ টি লোব থাকে। আর বাম ফুসফুসে কয়টি লোব থাকে? ২ টি লোব, ২ টি লোব থাকে। ২ টি লোব থাকে। ঠিক আছে? এইবার এই ফুসফুসের মধ্যে, সেই ফুসফুসের এইটাকে কি বলা হচ্ছে? এটাকে ব্রঙ্কাস বলা হচ্ছে। ব্রঙ্কাস। আর ব্রঙ্কাসগুলোর ভেতরে আরো ভাগ হয়ে ব্রঙ্কিওল তৈরি করছে। এইবার কথা হচ্ছে যে এই ব্রঙ্কিওলের মাথার দিকে, এইরকম ব্রঙ্কিওলের মাথার দিকে ফোলা, ফোলা ব্যাগের মতো কি থাকে? ফোলা, ফোলা ব্যাগের মতো বায়ুথলি থাকে। দেখো এখানে বায়ুথলি, যেগুলোকে বলা হয় অ্যালভিওলি। এবার এই বায়ুথলির মধ্যে যে আমরা নাক দিয়ে যে শ্বাসকার্য নিচ্ছি, সেই অক্সিজেনগুলো কি হচ্ছে? ডিরেক্টলি কোথায় চলে যাচ্ছে? আমাদের বায়ুথলির মধ্যে চলে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো কি বলছে? ফুসফুস দেহের শ্বাসঅঙ্গ এবং এর বায়ুথলি ও অ্যালভিওলাই অংশে অক্সিজেনযুক্ত রক্ত প্রবেশ করে এবং কার্বন ডাই অক্সাইড রক্ত পরিত্যাগ করে। কার্বন ডাই অক্সাইড যুক্ত পরিত্যাগ করে বলে একে সহায়ক রেচন অঙ্গ বলা হয়। তাহলে ফুসফুসকে সহায়ক রেচন অঙ্গ বলা হয়। কেন বলা হচ্ছে? দেখো, যদি এইটা যদি ধরি কোনো ব্লাড ভেসেলস, আর এখানে আমি আছে অ্যালভিওলি, অ্যালভিওলি। এইবার কি করে? এই অ্যালভিওলির মধ্যে যে অক্সিজেন আসছে, সেই অক্সিজেনটা কাকে দিয়ে দিচ্ছে? এই রক্তের মধ্যে মিশিয়ে দিচ্ছে। তেমনভাবে তেমনভাবে এই রক্তের মধ্যে যে CO2 ছিল, রক্তের মধ্যে যে CO2 ছিল, সেই CO2 গুলোকে আবার কোথায় দিয়েছে? অ্যালভিওলিতে দিয়ে দিচ্ছে। সেই অ্যালভিওলি আবার নাক দিয়ে বের করে দিচ্ছে CO2। তাহলে আমাদের দেহ থেকে CO2 টাকে বাইরে বের করছে এই অ্যালভিওলি, ঠিক আছে? আর অক্সিজেনটাকে এন্টার করাচ্ছে, রক্তে মিশিয়ে দিচ্ছে, তাই তো? এবার তারপরে চলে আসি, আর কি করছে? আমাদের কার্বন ডাই অক্সাইডের সরি, বলছি এখানে পিএইচও নিয়ন্ত্রণ করে আমাদের ফুসফুস। পিএইচও সামান্য পিএইচও নিয়ন্ত্রণ করছে ফুসফুস। বোঝা গেল? এবার এই ফুসফুসের মধ্যে বিভিন্ন রোগ হয়। ফুসফুসের মধ্যে কি রকম রোগ হয়? যদি দেখি, যেমন ধূমপানের ফলে ফুসফুসের মধ্যে রোগ হয়, ফুসফুসে ক্যান্সার তৈরি হয়, ঠিক আছে? এই সমস্ত রোগগুলো হয় কিন্তু ফুসফুসের এলাস্টিসিটি নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তারপরে চলে আসি আমরা, তারপর পরের অঙ্গ হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় কোথায় আছে? যদি আমরা দেখি, অগ্নাশয় হচ্ছে, দেখো, পাকস্থলীর পেছনের দিকে। যদি এইভাবে যদি পাকস্থলীতে আঁকার চেষ্টা করি আমরা, এই যে পাকস্থলী, এবার পাকস্থলী এই সাইডে, এই যে এখান থেকে এইভাবে থাকে অগ্নাশয়। এটা হচ্ছে গ্রিন কালার, এটা হচ্ছে অগ্নাশয়। ঠিক আছে? এটা হচ্ছে অগ্নাশয়। তো কি বলছে? পাকস্থলীর পেছনে আড়াআড়ি ভাবে অগ্নাশয় থাকে। আর এই অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়। কি বলা হয়? মিশ্র গ্রন্থি।
মিশ্র গ্রন্থি বলা হয়। ঠিক আছে? এবার অগ্নাশয়ের কাজ কি? অগ্নাশয় থেকে দেখো, অগ্নাশয় গ্রন্থি থেকে অগ্নাশয় রস ক্ষরিত হয় এবং যা এবার এই অগ্নাশয় থেকে কি হচ্ছে, অগ্নাশয় রস ক্ষরিত হচ্ছে যা প্রোটিন পরিপাকে সাহায্য করে। অগ্নাশয় থেকে ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন হরমোন ক্ষরণ করে, আমরা সেটা বললাম। এই ইনসুলিন হরমোন কি কাজ করে? ইনসুলিন হরমোন হচ্ছে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে। তাহলে রক্ত যদি গ্লুকোজের পরিমাণ কমায় তাহলে আমাদের সুগার হবে না, সেই জন্য ইনসুলিনকে কি বলা হচ্ছে? অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হচ্ছে। অ্যান্টি অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয়। ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলা হয় কারণ আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা কমিয়ে দেয়, ফলে আমাদের ডায়াবেটিস রোগ হয় না। ক্লিয়ার? তারপরে চলে যায় আরেকটা হরমোন আছে সেটার নাম হচ্ছে গ্লুকাগন। আরেকটা হরমোন আছে এই অগ্নাশয় থেকে ক্ষরিত হয়, সেটার নাম হচ্ছে গ্লুকাগন। এই গ্লুকাগন হরমোনটা কি করছে? গ্লুকাগন হরমোনটা রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দিতে সাহায্য করে। সেই জন্যই এই গ্লুকাগনকে কি বলা আছে? সেই জন্য এই গ্লুকাগনকে বলা হয় ডায়াবেটিক হরমোন বলা হয়। ক্লিয়ার? মনে থাকবে, ডায়াবেটিক হরমোন। তারপরে চলে যাই আমরা, তারপরের যে অঙ্গটা সেটা হচ্ছে আমাদের হার্ট, হৃৎপিণ্ড। কোথায় থাকে? যে না, আমাদের ফুসফুস দেখলাম, ফুসফুসের দুটো ফুসফুসের মাঝে বাম ফুসফুসের দিকে একটু ঘেঁষে থাকে আমাদের তেরচাভাবে থাকে হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কি? হৃৎপিণ্ড যদি দেখি, হৃৎপিণ্ড আমাদের একটা পাম্প যন্ত্র। সেই হৃৎপিণ্ডটা কি করছে? রক্তকে পাম্প করছে, রক্তকে পাম্প করে গোটা শরীরে পৌঁছে দিচ্ছে, তাই তো? তাহলে কি রক্ত পৌঁছে দিচ্ছে? অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে গোটা শরীরে পৌঁছে দিচ্ছে। তাহলে হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত পৌঁছে দিচ্ছে, তেমনভাবে গোটা শরীর থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আবার হৃৎপিণ্ডে জমা হচ্ছে, তাই তো? এবার এই হৃৎপিণ্ডের বাইরের আবরণীকে আমরা কি বললাম? হৃৎপিণ্ডের বাইরের আবরণীকে আমরা বললাম পেরিকার্ডিয়াম। এবার হৃৎপিণ্ড যদি দেখি, হৃৎপিণ্ডে আমাদের টোটাল 4টা প্রকোষ্ঠ আছে। হৃৎপিণ্ড কয়টা প্রকোষ্ঠ আছে? 4টা প্রকোষ্ঠ আছে। তাহলে এইটা যদি হৃৎপিণ্ড হয় তাহলে 4টা প্রকোষ্ঠ। তাহলে 4টা প্রকোষ্ঠের মধ্যে কি হচ্ছে? এটা অলিন্দ আর নিচেরগুলো নিলয়। অলিন্দ যদি, এটা হচ্ছে রাইট অলিন্দ, এটা হচ্ছে লেফট অলিন্দ, এটা হচ্ছে লেফট নিলয়, আর হচ্ছে রাইট নিলয়, তাই তো? এই 4টা প্রকোষ্ঠ, দুটো অলিন্দ এবং দুটো নিলয়। এবার সবসময় মনে রাখবে, দুটো অলিন্দর মাঝে যে পর্দাটা, এটা হচ্ছে আন্ত অলিন্দ পর্দা, আর এখানে যে পর্দাটা আছে সেটা হচ্ছে আন্তঃনিলয় পর্দা। এবার সবচেয়ে বড় কথা, যে ডান অলিন্দ ও ডান নিলয়ের মাঝে, এই ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝে এখানে যে কপাটিকা থাকে, আর বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে কোন কপাটিকাগুলো থাকে, যেগুলো আমরা দেখিনি। তাহলে দেখো, সবচেয়ে বড় এই যে আমাদের ডান অলিন্দ আর ডান নিলয়, এখানে আছে ত্রিপত্র কপাটিকা থাকে, 3টা পত্র থাকে। আর এখানে আছে আমাদের দ্বিপত্র কপাটিকা। তাহলে বাম অলিন্দ ও বাম নিলয়ের মাঝে দ্বিপত্র এবং ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে ত্রিপত্র কপাটিকা আছে। যদি এখানে আমরা ছবি দেখি, তাহলে ছবি দেখো, এটা হচ্ছে অলিন্দ, এই ছবিতে দেখো, এটা হচ্ছে অলিন্দ, এটা হচ্ছে নিলয়, তাই তো? এটা বাম, আর এটা হচ্ছে ডান অলিন্দ এবং ডান নিলয়, তাই তো? এইবার দেখো, এই দুটোর মাঝে যদি দেখি, এই জায়গাটা আছে টাইকাস্পিড ভাল্ব, মানে ত্রিপত্র কপাটিকা। তাহলে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে ত্রিপত্র কপাটিকা, বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে কি হচ্ছে? বাম অলিন্দ বাম নিলয়ের মাঝে মিট্রিয়াল ভাল্ব বা দ্বিপত্র কপাটিকা থাকে। ঠিক আছে? এইবার নিলয় থেকে রক্ত কোথায় যাচ্ছে? কোন নিলয় থেকে? আমাদের বাম নিলয় থেকে রক্ত কোথায় যাচ্ছে? গোটা শরীরে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে একটা বাল্ব থাকে, দেখো এখানে বাল্বটার নাম দিয়ে দিছে, সেটা হচ্ছে কি? অ্যাওর্টিক বাল্ব। আর যদি আমাদের বাম নিলয় থেকে যদি চলে যায়, সরি ডান নিলয় থেকে যদি চলে যায়, তাহলে এখানে একটা বাল্ব আছে, পালমোনারি বাল্ব বলা হচ্ছে। ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর মনে রাখবে যে সবসময় ডান দিকের যদি অলিন্দ বা নিলয় দেখি, তাহলে এরা সবসময় CO2 পরিবহন করে। ঠিক আছে? আর যদি বাম দিকে চলে যায়, বাম দিকে এরা সবসময় অক্সিজেন পরিবহন করে, এটা মনে রাখবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? আমাদের হৃৎপিণ্ড সবসময় সংকোচন প্রসারণ করে গোটা শরীরে আমাদের রক্ত পৌঁছে দিচ্ছে, এবং সেই রক্তের মধ্যে কি নিয়ে যাচ্ছে? অক্সিজেন অ্যান্ড কার্বন ডাই অক্সাইড আমাদের নিয়ে যাচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার এই অবধি? তারপরে চলে যায় প্লীহা। প্লীহা কোথায় থাকছে যদি দেখি আমরা, প্লীহা, তাহলে দেখো, সেই আমাদের অগ্নাশয় বললাম, সেই অগ্নাশয়ের এই জায়গাটাতে প্লীহা থাকছে, স্লিপেন থাকছে। তাহলে ডায়াফ্রামের নিচের দিকে থাকছে প্লীহা। কাজ কি? প্লীহাতে উৎপন্ন লিম্ফোসাইট
লিম্ফোসাইট রক্তে আগত জীবাণু। এবার লিম্ফোসাইট মানে কি, আমরা শ্বেত রক্তকণিকা পড়েছিলাম, শ্বেত রক্তকণিকার একটা পার্ট কিন্তু লিম্ফোসাইট। তাই লিম্ফোসাইট কি হচ্ছে, রোগ জীবাণু ধ্বংস হতে সাহায্য করছে। আর কি করছে, প্লীহা রক্তে পুরনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে আরবিসি বা লোহিত রক্তকণিকা পরিস্রাবন করে। তার মানে কি, আমাদের কোথাও যদি আঘাতপ্রাপ্ত লোহিত রক্তকণিকা থাকে সেগুলোকে বাইরে বের করে দিচ্ছে। ঠিক আছে, এই সমস্ত কাজ করছে প্লীহা। তাহলে এখানে ছবিটা দেখে নাও, প্লীহা এটা। ঠিক আছে, তারপরে যদি চলে যাই আমরা, তারপর আমাদের বৃক্ক বা কিডনি। কিডনি কোথায় থাকছে, আমাদের কোমরের প্রায় দুপাশে থাকছে কিডনি, তাই তো। তারপরে কি হচ্ছে, এই কিডনি যদি কাজ দেখি, তাহলে এই বৃক্ক রক্তের নাইট্রোজেন ঘটিত রেশন পদার্থগুলোকে দূর করে, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এই সমস্ত জিনিসগুলোকে বের করে নেয়। ঠিক আছে, তার মানেটা কি হচ্ছে, কিরকম ভাবে কিডনি কাজ করছে। কিডনির মধ্যে দেখো এরকম ছোট ছোট পিরামিড আছে, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড বা বৃক্কীয় পিরামিড বলে। এই পিরামিডগুলোকে বলা হয় কি বলা হচ্ছে, রেনাল পিরামিড বা বৃক্কীয় পিরামিড, এরকম অনেকগুলো পিরামিড থাকে। এবার যদি চলে আসি, এই পিরামিডগুলো কি নিয়ে তৈরি, এই পিরামিডগুলো তৈরি হচ্ছে গ্লোমেরুলাস, বেওমান ক্যাপসুল, এগুলো নিয়ে তৈরি। ঠিক আছে, যেটাকে বলা হয় নেফ্রন। তাহলে এই কিডনিগুলো কি হচ্ছে, এই সরি এই বৃক্কের মতো অংশগুলো কি নিয়ে তৈরি হচ্ছে, নেফ্রন নিয়ে তৈরি হচ্ছে, নেফ্রন নিয়ে তৈরি হচ্ছে। এবার নেফ্রনের আবার দুটো পার্ট, একটা হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, আর আরেকটা হচ্ছে বেওমান ক্যাপসুল, বেওমান ক্যাপসুল। ঠিক আছে, এই দুটো নিয়ে তৈরি হচ্ছে। এবার যদি আমি ছবিটা দেখি, তাহলে কিরকম ভাবে দেখবো আমরা, দেখো এই রকম কাপের মতন একটা অংশ আছে, আর এটা এখানে এসে যুক্ত হয়ে গেছে, এরকম ভাবে আছে। এইবার এর মাথার দিকে এখানে একটা অংশ আছে, এরকম ভাবে আছে। এই যে যে অংশটা দেখো, এখান দিয়ে দূষিত রক্ত ঢুকছে, দূষিত রক্ত ঢুকছে, দূষিত রক্ত এই পথ দিয়ে ঢুকছে। এই পথ দিয়ে ঢুকলে পারে এই জায়গাটা, এই জায়গাটা দূষিত রক্তগুলো ছেকে যাচ্ছে, সেকে দূষিত পদার্থগুলো কি হচ্ছে, দূষিত পদার্থগুলো আমাদের এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে, দূষিত পদার্থ এই দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। আর যেগুলো ফ্রেশ ব্লাড থাকছে, ফ্রেশ ব্লাড আবার এই দিক দিয়ে চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আমাদের এই বৃক্ক বা কিডনি আমাদের কি হচ্ছে, একটা ছাঁকনির কাজ করছে, যে ছাঁকনিটা কি হচ্ছে, আমাদের রক্ত থেকে দূষিত পদার্থগুলোকে ছেঁকে বের করে দিচ্ছে। আর এগুলো এসে আবার কোথায় যুক্ত হচ্ছে, এগুলো এসে গোবিনির সাথে যুক্ত হচ্ছে, কিসের সাথে, গোবিনির সাথে যুক্ত হচ্ছে। আর গোবিনিগুলো আবার কিভাবে যদি দেখি, এই যে দেখো, এটা যদি একটা কিডনি হয়, এই সাইডে আর একটা কিডনি, এবার এই দুই সাইড থেকে গোবিনি আসলো, দুই সাইড থেকে গোবিনি আসলো, গোবিনি এসে এই জায়গাটা আমাদের মূত্রথলি এসে যুক্ত হয়েছে, আর এখান থেকে মূত্র রিলিজ হচ্ছে। ঠিক আছে, এইভাবে করে আমাদের গোটা বডিতে আছে। ঠিক আছে, তারপরে যদি চলে যায় আমাদের যকৃৎ, যকৃৎ, যকৃৎ কোটা, যকৃৎকে আবার কি বলছে, এটা হচ্ছে যকৃৎ। ঠিক আছে, বা লিভার বলা হয়। তো এবার চলে যায় কি হচ্ছে, ডায়াফ্রামের নিচের দিকে উদরগহ্বরের বাঁদিকে ঘেঁষে থাকে, কি করছে, এই যকৃৎটা শর্করা, প্রোটিন ও লিপিড জাতীয় খাদ্যকে ব্রেকডাউন করতে সাহায্য করছে, পরিপাকে সাহায্য করছে। আর কি করছে, পিত্তরস ও ফ্যাট জাতীয় খাদ্যের পরিপাকে সাহায্য করছে এবং লোহিত রক্তকণিকা সৃষ্টিতে সাহায্য করে। তাহলে যকৃৎ কি করে, লোহিত রক্তকণিকা সৃষ্টিতে সাহায্য করছে। ক্লিয়ার, তাহলে এটা হচ্ছে আমাদের যকৃৎ। এই যে যকৃৎ এখানে পাকস্থলী দেখাচ্ছে আমাদের। ঠিক আছে, তারপর যদি চলে যাই আমরা, তারপরে আমাদের পরের পার্টটা হচ্ছে ব্রেন। ব্রেন কোথায় আছে, ব্রেন হচ্ছে আমাদের সুষনা কাণ্ডের উপরে, মানে মস্তিষ্কের এই করটির মধ্যে, মানে এই খুলির মধ্যে আবদ্ধ আছে ব্রেন। ঠিক আছে, ব্রেনের যে পর্দাটা, ব্রেনের বাইরে যে পর্দাটা আছে, সেটার নাম হচ্ছে মেনিনজেস, মেনিনজেস পর্দা। ব্রেনের বাইরে যে পর্দাটা আছে সেটার নাম হচ্ছে মেনিনজেস। এবার এই মেনিনজেস পর্দাটা আবার কিন্তু তিনটা স্তর নিয়ে গঠিত। মেনিনজেস পর্দাটা আবার তিনটা স্তর নিয়ে গঠিত, কি, প্রিয়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার এবং ডুরা ম্যাটার। কি ম্যাটার, মেনিনজেস তিনটা, প্রিয়া ম্যাটার, প্রিয়া ম্যাটার, প্রিয়া ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, আর ৩ নম্বর হচ্ছে ডুরা ম্যাটার, ডুরা ম্যাটার। ঠিক আছে, এই তিনটা লেয়ার নিয়ে গঠিত হচ্ছে আমাদের ব্রেনের এই পর্দাটা, মেনিনজেস যে পর্দাটা, মেনিনজেস সেটা হচ্ছে তিনটা স্তর নিয়ে গঠিত হচ্ছে। তারপরে চলে যায় এই ব্রেনটা কি কাজ করে। ব্রেনকে যদি আমরা ভাগ করি, ব্রেনকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, অগ্র, মধ্য, পশ্চাৎ।
এই ৩টা মস্তিষ্কে ভাগ করা যায়, ঠিক আছে? ৩টা পার্টে ভাগ করা যায়, অগ্র, মধ্য ও পশ্চাৎ মস্তিষ্ক। এবার এই পুরো ব্রেনটা কি করছে? আমাদের আবেগ, বুদ্ধি, চিন্তা এগুলো সব নিয়ন্ত্রণ করছে। মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য বজায় রাখছে এবং কি হচ্ছে দেখতে, শুনতে, শ্রবণ করতে এগুলো সমস্ত কিছু আমাদের ব্রেন কিন্তু কন্ট্রোল করছে, ঠিক আছে? তাহলে আমাদের ব্রেনে এবার আরেকটা মনে রাখবে যে যে এই ব্রেনের মধ্যে একটা পার্ট আছে লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ক। তাহলে এই লঘু মস্তিষ্ক আমাদের দেহের ভারসাম্য বজায় রাখে। বজায় রাখে। তাহলে লঘু মস্তিষ্ক আমাদের এই যে আমরা হাঁটা চলাচল করছি, আমরা পড়ে যাচ্ছি না, সেজন্য এটা কি হচ্ছে আমাদের লঘু মস্তিষ্ক বজায় রাখছে। এবার যারা ড্রিংকস করে, ঠিক আছে? যারা ড্রিংকস করে হাঁটা চলাচল করছে, দেখবে তারা কি করছে? হেলে দুলে এদিক সেদিক হয়ে পড়ে যাচ্ছে। তার মানে তাদের লঘু মস্তিষ্কটা একটু উইক হয়ে গেছে, ঠিক আছে? ওই ড্রিংকস করার জন্য বা অ্যালকোহল পান করার জন্য, ঠিক আছে? তারপরে চলে যাই আমরা। তারপরের অংশ হচ্ছে আমাদের সূচনাকাণ্ড। সূচনাকাণ্ড কি? মস্তিষ্কের পরের পার্টটা, এটা হচ্ছে সূচনাকাণ্ড। এই যেখান থেকে আমি দেখাচ্ছি গ্রিন কালার দিয়ে, এটা হচ্ছে সূচনাকাণ্ড। ঠিক আছে? তাহলে মস্তিষ্কের শেষ অংশ থেকে সৃষ্টি, এটা হচ্ছে কোমর পর্যন্ত বিস্তৃত, এটা হচ্ছে সূচনাকাণ্ড, ঠিক আছে? এবার কথা হচ্ছে সূচনাকাণ্ড কি করছে? মস্তিষ্কের পরে যে অংশটা আমাদের গোটা বডিকে কন্ট্রোল করছে সেটা হচ্ছে সূচনাকাণ্ড। এবার সূচনাকাণ্ড থেকে টোটাল ৩১ জোড়া সূচনা স্নায়ু বের হয়, ঠিক আছে? আর গোটা শরীরে আমাদের এটা কিন্তু ছড়িয়ে থাকে। আর এটা দিয়ে আমাদের কি হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, যেন আমাদের প্রতিবর্ত ক্রিয়া, যেমন কোথাও আগুনে যদি হাত পড়ে যায় সাথে সাথে হাত তুলে নিচ্ছি, কোথাও কাটা ফুটলে পারে সাথে সাথে হাতটা তুলে নিচ্ছি, এগুলো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, মানে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত এই সমস্ত ক্রিয়াগুলোকে কিন্তু আমাদের সূচনাকাণ্ড কন্ট্রোল করে, ঠিক আছে? এগুলো হচ্ছে সূচনাকাণ্ড দ্বারা কন্ট্রোল হয়। এই সমস্ত অংশগুলো সূচনাকাণ্ড দ্বারা কন্ট্রোল হয়। তারপরে যদি চলে যাই আমরা, তারপরে আমাদের শুক্রাশয়। শুক্রাশয় শুক্রাশয় কোথায় আছে? যদি পুরুষদের দেহের বাইরে স্কোটাম নামক থলির মধ্যে কিন্তু আমাদের শুক্রাশয়টা অবস্থান করে। কয়টা শুক্রাশয় থাকে? দুটো শুক্রাশয় থাকে। এবার এই শুক্রাশয় থেকে কি কি খরিত হয় যদি দেখি, এই যে এটা হচ্ছে আমাদের শুক্রাশয়। ওয়েট, এটা হচ্ছে আমাদের শুক্রাশয়। এই যে গোল গোল যে বলের মতন আছে, এটা হচ্ছে শুক্রাশয়। আর এই যে যে ব্যাগের মতো অংশ আছে, এটা হচ্ছে স্কোটাম নামক থলি। এটা কেবলমাত্র পুরুষদের থাকে, মেলদের থাকে, মেলদের শুক্রাশয় থাকে, ঠিক আছে? এই শুক্রাশয় থেকে কি কি খরিত হয়? শুক্রাণু তৈরি হয়, শুক্রাণু তৈরি হয়। আর কি তৈরি হয়? কিছু হরমোন তৈরি হয়। কি হরমোন? টেস্টোস্টেরন হরমোন। টেস্টোস্টেরন হরমোন, ঠিক আছে? তাহলে কি তৈরি করে? শুক্রাশয় থেকে শুক্রাণু তৈরি হয়, যে শুক্রাণুর জন্যই কিন্তু বাচ্চা তৈরি হয়। আর কি করে? টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করে, যেটার জন্য ছেলেদের মাসেলস হয়, তারপরে গলার স্বর মোটা হয়, দাড়ি মোজ গজায়, ঠিক আছে? এই সমস্ত যৌনাঙ্গের বৃদ্ধি হয়, এই সমস্ত সমস্ত কিছু কন্ট্রোল করে আমাদের টেস্টোস্টেরন হরমোন, ঠিক আছে? এবং লাস্ট পার্ট যদি চলে যায় আমাদের ডিম্বাশয়, সেটা কোথায় থাকে? ডিম্বাশয় থাকে ফিমেলদের। তাহলে এই ডিম্বাশয় থাকে ফিমেলদের। ফিমেলদের কোথায় থাকে? শ্রেণীগর্ভ, এবারে জরায়ুর দুপাশে যদি দেখি এখানে, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ডিম্বাশয়, মেয়েদের ডিম্বাশয়, এটা হচ্ছে, এই দুটো হচ্ছে দুপাশে, দুটো হচ্ছে মেয়েদের ডিম্বাশয়, ঠিক আছে? এবার এই ডিম্বাশয় আর এই ডিম্বাশয় দুটো কানেক্ট থাকে ফ্যালোপিয়ান টিউব। আর এই যে পুরো পার্টটা, এটাকে বলা হয় জরায়ু। এই পুরো পার্টটাকে জরায়ু, মানে বাচ্চাটা এই জায়গার মধ্যেই থাকে বাচ্চাটা, ঠিক আছে? এবার কথা হচ্ছে যে ডিম্বাশয় প্রতি মাসে এক একটা ডিম্বাশয় থেকে একটা করে ডিম্বাণু তৈরি হয়, ঠিক আছে? এবার ডিম্বাণুটা ওয়েট করে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, কার জন্য? শুক্রাণুর জন্য। যদি শুক্রাণু না পায় তখন ডিম্বাণুগুলো বের হয়ে আসে, ঠিক আছে? আর এই ঘটনাটাকে বলা হয়, কি বলা হচ্ছে? রজচক্র, ঠিক আছে? এবার এই ডিম্বাশয়ের কাজ কি? ডিম্বাশয়ের যদি কাজ দেখি, তাহলে ডিম্বাশয়ের ১ নম্বর কাজ হচ্ছে ডিম্বাণু তৈরি করা। ডিম্বাণু তৈরি করা। ২ নম্বর কাজ হচ্ছে কি? হরমোন তৈরি করা। কি কি হরমোন? প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। জেন ইস্ট্রোজেন, ঠিক আছে? এই দুটো হরমোন তৈরি করে। এবার এগুলোর কাজ কি দেখো, কি হচ্ছে? ডিম্বাশয় উজেনেসিস পদ্ধতিতে ডিম্বাণু তৈরি হয়। ডিম্বাণু হলো স্ত্রী গ্যামেট, যেটা শুক্রাণুর দ্বারা ফার্টিলাইজেশনে বা নিষেক তৈরি হয়ে একটা নতুন জীবন তৈরি করে। ডিম্বাশয় থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়, যা যৌনাঙ্গের বৃদ্ধি ও নারীসুলভ, মানে মেয়েদের নারীসুলভ, মেয়েদের মতো আচরণ, মেয়েদের স্কিন যেমন স্মুথ হয়, ঠিক আছে? গলার স্বর সরু হয়, এই সমস্ত রকম, এই সমস্ত রকম কি হচ্ছে ক্রিয়াকলাপ কার জন্য হচ্ছে? ইস্ট্রোজেন হরমোনের জন্য হয়, ঠিক আছে? যেটা ডিম্বাশয় থেকে খরিত হয়। আর কি হচ্ছে? ডিম্বাশয় থেকে প্রজেস্টেরন হরমোন খরিত হচ্ছে। প্রজেস্টেরন হরমোন ক্ষরণের জন্য কি হচ্ছে? প্রজেস্টেরন হরমোন ক্ষরণের জন্য কি হচ্ছে? যদি কোনো মেয়ে প্রেগনেন্ট থাকে,
তাহলে যে মাসে প্রেগনেন্ট হবে তার পরের মাসে প্রোজেস্টেরন হরমোনের জন্য নেক্সট কিন্তু কোনো রজচক্র বা মিনস্ট্রুয়াল সাইকেল হবে না। তার মানে তখনই বুঝে যেতে হবে কোনো একটা মেয়ে প্রেগনেন্ট আছে, যদি নেক্সট মাসে রজচক্র না হয়। এই যে আমাদের মিনস্ট্রুয়াল সাইকেল যে বন্ধ করে দিচ্ছে প্রেগনেন্সির সময়, মানে ডিউরিং প্রেগনেন্সির সময় যে মিনস্ট্রুয়াল সাইকেল বন্ধ রাখছে, সেটা কি রাখছে? আমাদের এই প্রোজেস্টেরন হরমোন, ঠিক আছে? এবার যদি কোনো মহিলাকে বা প্রেগনেন্ট মহিলাকে যদি আবার প্রোজেস্টেরন হরমোন দিয়ে দেওয়া হয়, বেশি বেশি করে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আবার প্রবলেম হতে পারে, তখনকার বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে? তাহলে আমরা আজকে এই টোটালটাই শেষ করলাম। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, ঠিক আছে? এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে? যারা চ্যানেলে নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করো, এবং যত পারো এই ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তোমাদের মতো আরও অনেকেও এই ভিডিওটা দেখে বেনিফিট হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড গুড নাইট।